পুরো পৃথিবীতে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। পৃথিবী হয়ে গেছে মানবশূন্য। ঠিক তখনও একটি মেয়ে এবং একজন লোক বেঁচে ছিল। এক পর্যায়ে তারা জানতে পারে দূরে কোথাও একটা ক্যাম্প রয়েছে, যেখানে জীবিত মানুষরা এখনও বেঁচে আছে। তারা সেই ক্যাম্প পর্যন্ত যাওয়ার জন্য অনেক বাধার সম্মুখীন হয়। সেই সঙ্গে যাত্রাপথে তাদের সঙ্গে এক প্রেগনেন্ট মহিলাও যুক্ত হয়। তারা কি সেই ক্যাম্প পর্যন্ত পৌঁছাতে পারে? আর শেষের দিকে রয়েছে দারুণ একটা টুইস্ট। তাই পুরো ঘটনাটা দেখতে থাকুন। খুবই দারুণ একটা গল্প নিয়ে আজকের ভিডিওটা সাজানো হয়েছে। চলুন আর বেশি কথা না বলে একটা লাইক করে ভিডিওটি শুরু করা যাক। কাহিনী শুরু হয় ছোট্ট একটা বাচ্চাকে দেখিয়ে, যে নিজের বাসায় কার্টুন আঁকছিল। ঠিক তখনই হঠাৎ সকল টিভি চ্যানেল সিগন্যাল বন্ধ হয়ে যায় এবং সব জায়গায় শুধুমাত্র একই খবর দেখাতে থাকে। আর সেটা হলো কিভাবে একটি অজ্ঞাত ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে পৃথিবীতে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে। এমনকি মানুষ এই ভাইরাসে সংক্রামিত হয়ে একে অপরকে কামড়ানো শুরু করেছে। তাই সবাইকে সতর্ক করা হচ্ছে যেন কেউ নিজ বাসা থেকে বের না হয়। এইসব দেখে সেই বাচ্চাটা দ্রুত নিজের মাকে জানানোর জন্য উপরে ছুটে যায়। উপরে ওঠার সময় তার বড় বোন অ্যাবিগেলের সঙ্গে দেখা হয়। তারা দুইজন একসঙ্গে তাদের মায়ের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় তাদের মা আগে থেকে চিন্তিত হয়ে আছে এবং তাড়াহুড়া করে সব জিনিসপত্র গোছাচ্ছে। একই সাথে বারবার তার বাবাকে কল করার চেষ্টা করছে। তাদের বাবা একজন পাইলট ছিল। সে ফোনে তার মাকে বলে, প্রতিদিন এই ভাইরাসটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে, তাই তুমি আমার ফেরার অপেক্ষা না করে বাচ্চাদের নিয়ে অন্য শহরে চলে যাও। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়ে যায় এবং 10 বছর পরে দৃশ্য দেখানো হয়, যখন প্রায় সব মানুষ মারা গিয়েছে, নয়তো সবাই জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। বড় বড় শহরগুলো সব ধ্বংসাবশেষে পরিণত হয়ে গিয়েছে। প্রকৃতি আবারও মানুষদেরকে নিজের দখলে নিতে শুরু করেছে। আর এমন পরিস্থিতিতে জ্যাক এবং অ্যাবিগেলের মতো খুব কম সংখ্যক মানুষই বেঁচে ছিল, যারা এখনও জম্বিদের কবল থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিল। যেদিন থেকে জ্যাক অ্যাবিগেলকে বাঁচিয়েছিল, সেদিন থেকে সে তাকে লালন পালন করে বড় করেছে। আর এখন তো সে তাকেও জম্বি দিয়ে ভরা এই পৃথিবীতে টিকে থাকার প্রশিক্ষণ দিচ্ছিল, যেমন জঙ্গল থেকে পশু শিকার করা, জম্বিদের ভিড় থেকে কিভাবে দূরে থাকা যায় ইত্যাদি। আস্তে আস্তে অ্যাবিগেল এই সব কিছু শিখে নিচ্ছিল। যদি ছোটবেলায় তার জীবনে জ্যাক না আসতো, তাহলে সে বাঁচতেই পারত না। তাই জ্যাক তার কাছে তার বাবার মতোই ছিল। একদিন যখন তারা দুজনে জঙ্গলে তাঁবু দিয়ে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ দূর থেকে কারো উপস্থিতি টের পায়। জ্যাক বুঝে যায় এটা কোনো একটা জম্বি হবে। তাই জম্বিটি তার সামনে আসার সাথে সাথেই তাকে গুলি করে দেয়। তারা গত 10 বছরের অভিজ্ঞতা থেকে এটা বুঝেছে যে জঙ্গিরা একা একা চলাফেরা করে না, বরং তারা দলবল নিয়ে একসাথে চলাফেরা করে। হঠাৎ করে সেই এলাকায় আরও অনেক জম্বি চলে আসে। তাই এখন তাদের পুনরায় আবার জায়গা বদল করতে হবে। অন্যদিকে 10 বছরে জম্বিরাও পরিবর্তিত হতে শুরু করেছে। এখন আর তারা বুদ্ধিহীন মনস্টার ছিল না, বরং তাদের মধ্যে চিন্তাশক্তির উদ্ভব হয়েছিল। এমনকি তারা মানুষের অবস্থান খুঁজে বের করতে সক্ষম হয়েছিল। অর্থাৎ এতদিনে তারা আগের থেকেও বেশ ভয়ঙ্কর হয়ে গিয়েছে। তাই পরের দিন সকাল হওয়ার সাথে সাথেই জ্যাক এবং অ্যাবিগেল আবারও নিজেদের জিনিসপত্র গুছিয়ে নেয়। ঘোড়ায় চড়ে অন্যত্র যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু যখন তারা একটি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ নিজেদের মতো আরেকজন সুস্থ মানুষকে দেখতে পায়। তারা দেখতে পায় সেই লোকটি এইখানকার জম্বিদের আক্রমণ থেকে বাঁচার জন্য তাদের উপরে গুলি চালিয়ে যাচ্ছিল। এখন যেহেতু পৃথিবীতে সুস্থ মানুষের সংখ্যা খুবই কম, তাই তারা সেই লোকটিকে সাহায্য করার জন্য উপর থেকে জম্বিদের লক্ষ্য করে নিশানা তাক করে। এরই সঙ্গে এই পরিস্থিতিতে জ্যাক অ্যাবিগেলের দক্ষতা যাচাই করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানে জ্যাকের মানা করা সত্ত্বেও অ্যাবিগেল তাড়াহুড়ো করে গুলি চালিয়ে বসে, যার ফলে সেই গুলিটি জম্বির সাথে সাথে সেই লোকটির গায়ে লেগে যায়। তাই জ্যাক এবং অ্যাবিগেল দ্রুত নিচে গিয়ে দেখে যে এমনভাবে গুলি লাগার কারণে সেই লোকটির আর বেঁচে থাকার সম্ভাবনা নেই। তাই না চাওয়া সত্ত্বেও তার যন্ত্রণা দূর করার জন্য জ্যাক নিজেই তাকে মেরে ফেলে। এরপরে তারা সেই লোকটির গাড়ি থেকে সকল প্রয়োজনীয় জিনিসপত্র নিতে শুরু করে, যেমন বিভিন্ন ধরনের খাবার ছিল, যেগুলো এই মুহূর্তে স্বর্ণের চেয়েও মূল্যবান ছিল। কিন্তু তারা জানত না যে সেই লোকটির আরও সঙ্গী ছিল। আর ঠিক তখনই সেখানে আরও 3টি গাড়ি এসে হাজির হয়। তারা নিজেদের সঙ্গীর উপর গুলির চিহ্ন ও তলোয়ারের আঘাত দেখে বুঝে যায় তাকে জম্বিরা নয়, বরং জ্যাক এবং অ্যাবিগেল মেরেছে। তাই তারা তাদের দিকে গুলি তাক করে। জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তারা তার সঙ্গে এমনটা কেন করল। এখানে এটা জানিয়ে রাখি যে তাদের দলে মেগান নামের একজন গর্ভবতী মহিলা এবং তার স্বামী ডেভিড উপস্থিত ছিল। যাই হোক, তারা জ্যাক এবং অ্যাবিগেলকে গুলি করতেই যাচ্ছিল, কারণ তাদের মনে হয় যে তারা দুইজনই জিনিসপত্র লুট করার জন্য তাদের সঙ্গীকে মেরে ফেলেছে। জ্যাক এবং অ্যাবিগেল তাদেরকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করে। তারা বলে ইচ্ছাকৃতভাবে তাদের সঙ্গীকে সে মারেনি, বরং তারা তাকে বাঁচাতে চেয়েছিল। এছাড়াও তাদেরকে শীঘ্রই এই জায়গা ছেড়ে পালাতে হবে, কারণ জম্বিদের দল তাদের দিকে তেড়ে আসছিল। তাই তারা যদি সেখান থেকে শীঘ্রই না পালায়, তাহলে তারা সবাই মারা যাবে। কিন্তু তারা কেউ রাজি ছিল না। তবে কিছুক্ষণের মধ্যেই ঠিক তেমনটাই হয় যেমনটা জ্যাক বলেছিল। হঠাৎ করে সেখানে জম্বিদের ভিড় এসে হাজির হয়। সেখানে সবার কাছে অস্ত্র ছিল, কিন্তু জম্বিদের সংখ্যা ছিল অতিরিক্ত। তাই তারা কিছুই করতে পারে না। আর জম্বিরা একের পর এক সবাইকে কামড়াতে শুরু করে।
অবশেষে শুধু বেঁচে থাকে জ্যাক এবং এবিগেল, সেই সঙ্গে অন্য দলের মেগান ও ডেভিড। তারা চারজন অতি দ্রুত একটি গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদূর যেতেই গাড়িটা নষ্ট হয়ে যায়, যদিও ততক্ষণে তারা জম্বি থেকে অনেকটাই দূরে চলে এসেছিল। এরপরে জ্যাক ডেভিড ও মেগানকে বলে যে এখান থেকে আমরা আলাদা হয়ে যাব, এমনিতেই তোমাদের দলের বাকি সদস্যরা নিজেদের ভুলেই মারা গেছে। এটা বলে সে অ্যাবিগেলকে সাথে করে নিয়ে চলে যেতে নেয়, কিন্তু ডেভিড ও মেগান তাদের পিছনে পিছনে যেতে থাকে। এইভাবে সারাদিন হাঁটতে হাঁটতে তারা চারজন অবশেষে একটি পুরনো শহরে গিয়ে পৌঁছায় এবং সেখানে রাত কাটানোর জন্য সিদ্ধান্ত নেয়। জ্যাক এই বাড়ির চারদিকে ফাঁদ পেতে রাখে, যাতে করে কোনো জম্বি সেখানে এলেও তারা আগে থেকেই টের পেয়ে যায়। এরপরে জ্যাক ডেভিড এবং মেগানকে একটা ম্যাপ দেখায়। এটা বলে যে কিভাবে তাদের বোট ক্যাম্পেনে চলে যাওয়া উচিত, যেটা এখান থেকে কিছুটা দূরেই অবস্থিত। সেই ক্যাম্পে জম্বিদের হাত থেকে বেঁচে যাওয়া মানুষেরা একসঙ্গে বসবাস করছিল। যেহেতু মেগান শীঘ্রই সন্তান জন্ম দিতে যাচ্ছে, তাই সেই ক্যাম্পে গিয়ে সে সাহায্য পেতে পারে। এছাড়া জ্যাক তাদের জন্য আর কিছুই করতে পারবে না। ওইদিকে এবিগেল জ্যাকের এই সিদ্ধান্তে খুশি ছিল না, কারণ সে জানত যে ডেভিড একা গর্ভবতী মেগানকে নিয়ে সেই ক্যাম্প পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাই মেগানকে সেখানে নিয়ে যাওয়ার জন্য ডেভিডকে তাদের সাহায্য করা উচিত। এখানে জ্যাক তাকে বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে যে এই মুহূর্তে আমাদের নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবা উচিত, তাই অন্য কারোর জন্য আমরা নিজেদেরকে বিপদে ফেলতে পারবো না। এই কারণে আমরা সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ডেভিড ও মেগানের কাছ থেকে আলাদা হয়ে যাব। অন্যদিকে জম্বিদের দল তাদের চারজনকে খুঁজতে খুঁজতে তাদের দিকে এগিয়ে আসছিল। আর এখন সকালবেলায় এবিগেল ছাদে একাই বসেছিল, তখন পেছন থেকে একটা জম্বি এসে তার উপরে আক্রমণ করে বসে। যেহেতু আগে থেকে এবিগেল সবকিছু শিখে নিয়েছিল, তাই সে সাহস করে একটা জম্বিকে মেরে ফেলে এবং আরেকটা জম্বির কাছ থেকে পালাতে শুরু করে। সে ইচ্ছাকৃতভাবে সেই জম্বিটিকে নিজের পেছনে পেছনে কিনারায় করে নিয়ে যায় এবং কৌশলে তাকে নিচে ফেলে দেয়। এইসব দেখে জ্যাক খুব খুশি হয়ে যায় যে এবিগেল সবকিছু শিখে নিচ্ছে, কিন্তু এখন অতি শীঘ্রই তাদেরকে এখান থেকে চলে যেতে হবে, কারণ তারা দূর থেকে একদল জম্বিকে এখানে আসতে দেখেছে। কিন্তু সেই জম্বির দল জ্যাকের ফাঁদে পড়ে মারা যায় এবং তারা চারজন সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে ডেভিড ক্রমাগত জ্যাকের কাছে সাহায্য চেয়ে যাচ্ছিল, যাতে সে তাদেরকে ক্যাম্প পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। এখানে এবিগেলি বুদ্ধি দেয় যে যেহেতু সে পূর্বে এই শহরে বসবাস করত, তাই সে জানে যে সেখান থেকে কিছুটা দূরে এয়ারপোর্ট আছে, সেখানে ছোট ছোট হেলিকপ্টার থাকে। তাই যদি তারা সেখানে কোনো প্লেন পেয়ে যায় যেটা চালু অবস্থায় আছে, তাহলে তারা খুব দ্রুতই ক্যাম্পে পৌঁছে যেতে পারবে। কিন্তু জ্যাকের এতে সন্দেহ ছিল, প্রথমত সেখানে কোনো প্লেন চালু অবস্থায় আছে কিনা, দ্বিতীয়ত এত বড় ঝুঁকি তারা সেই দুইজনের জন্য কেনই বা নিবে। কিন্তু এবিগেলের মতে সেখানে যদি কোনো প্লেন চালু অবস্থায় থাকে, তাহলে তারা পরবর্তীতে সেটা নিজেদের জন্য ব্যবহার করতে পারবে, যেটা তাদের জন্য অত্যন্ত কাজের হবে। জ্যাক ততক্ষণে বুঝে গিয়েছিল যে অ্যাবিগেল সেই দম্পতিকে সাহায্য না করে পিছু হটবে না, তাই সে না চাওয়া সত্ত্বেও তার পরিকল্পনায় অংশ নিয়ে নেয়। এরপর তারা এগিয়ে যেতে যেতে রাস্তায় একটি হুইল চেয়ার পায়, যেটাতে করে মেগান এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যায়। সেখান থেকে জ্যাক এবং অ্যাবিগেল সেই দম্পতিকে ক্যাম্পে পৌঁছে দিয়ে নিজেদের গন্তব্যে এগিয়ে যাবে। তাদের ভাগ্য ভালো ছিল যে তারা একটা প্লেন পেয়ে যায়, কিন্তু শুরুতে সেটা চালু হচ্ছিল না, তাই ডেভিড সেটা চালু করার চেষ্টা করে। অন্যদিকে জ্যাক এবং অ্যাবিগেল একটা ভবনের উপরে উঠে যায়, যাতে তারা উপর থেকে আশেপাশে জম্বিদের অবস্থান জানতে পারে। এদিকে ডেভিড যখন প্লেনটি চালু করার চেষ্টা করছিল, তখন সে অদ্ভুতভাবে রেগে যাচ্ছিল, যেন তার নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ ছিল না। ওইদিকে উপর থেকে জ্যাক এবং অ্যাবিগেল দেখতে পারে বাহির থেকে অনেক জম্বির দল তাদের দিকে ধেয়ে আসছে। জম্বিদের সংখ্যা এতই বেশি ছিল যে তারা সব মারতেও পারবে না, তাই তারা দ্রুত নিচে নেমে যায় এবং ডেভিড আর মেগানকে সতর্ক করে দেয় যে তাদের এখনই সেখান থেকে পালাতে হবে। কিন্তু সেই প্লেনটি তখনও চালু হয়নি, তাই জ্যাক এবং অ্যাবিগেল গুলিবর্ষণ করে জম্বিদেরকে কিছুটা থামায়। এরপর একদম শেষের দিকে যখন জম্বিগুলো তাদের কাছাকাছি চলে আসছিল, ঠিক তখনই প্লেনটি চালু হয়ে যায় আর তারা চারজন প্লেনে বসে টেক অফ করে। তবে তাদের প্লেনের গতি কম হওয়ার কারণে জম্বিদের দল তাদের খুব কাছাকাছি চলে আসে, তাই জ্যাক প্লেনটি আঁকাবাঁকা চালিয়ে জম্বিদের ধাওয়া থেকে বাঁচার চেষ্টা করে। কিন্তু তারপরেও একটা জম্বি প্লেনের দরজায় উঠে পড়ে, যাকে জ্যাক গুলি করে ফেলে দেয়। এরপরে সেই প্লেনটি টেক অফ করতে সক্ষম হয়, কিন্তু প্লেনটি যেহেতু 10 বছর অকেজো অবস্থায় পড়েছিল, তাই কিছুদূর যাওয়ার পর মূল ইঞ্জিন নষ্ট হয়ে যায় আর প্লেনটি ক্র্যাশ করতে শুরু করে। কিন্তু জ্যাক বুদ্ধি খাটিয়ে প্লেনটি সরাসরি একটি শুকনো গাছের উপরে ক্র্যাশ করায়, যাতে করে কেউ আহত না হয়। এরপরে তারা চারজন অক্ষত অবস্থায় প্লেন থেকে বেরিয়ে আসে। আবারও সন্ধ্যা হয়ে আসছিল, তাই রাত কাটানোর জন্য তাদেরকে একটা নিরাপদ আশ্রয় খুঁজে বের করতে হবে। এই জন্য তারা একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে বসে তারা নিজেদের পরবর্তী গন্তব্য সম্পর্কে আলোচনা করতে থাকে। সেই ক্যাম্পে পৌঁছানোর জন্য তখন তাদের আরও 2 দিন সময় লাগত। এদিকে ইতিমধ্যে জ্যাকের মনে মেঘানের জন্য সহানুভূতি জন্ম নিতে শুরু করেছে, তাই মেঘানকে সে বলে যে সে কেন এভাবে কঠোর হয়ে গেল। যখন সেই 10 বছর আগে এই জম্বি ভাইরাস সব জায়গায় ছড়িয়ে পড়েছিল, তখন সবার আগে তাকে নিজের স্ত্রীকে হত্যা করতে হয়েছিল, কারণ তার স্ত্রী সংক্রমিত হয়ে তাকে কামড়াতে এসেছিল। সেই মুহূর্ত থেকে তার ভেতর থেকে যেন মানুষত্ব হারিয়ে গিয়েছিল। আর এখন পুরো পৃথিবীর মধ্যে এবিগেলই একমাত্র মানুষ যাকে সে নিজের মেয়ের মতোই ভালোবাসে এবং তাকে সে যে কোনো মূল্যে নিরাপদে রাখতে চায়।
অন্যদিকে মেঘানের স্বামী এক কোনায় গিয়ে নিজের মাথায় বন্দুক তাক করে। তখনই আমরা জানতে পারি সে আগে থেকে এক জম্বির কামড়ে সংক্রামিত হয়েছে। এর জন্য সে আস্তে আস্তে জম্বিতে পরিণত হয়ে যাচ্ছিল। তবে তার ক্ষতটি ছিল ছোট, তাই সে ধীরে ধীরে জম্বিতে পরিণত হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত সে নিজেকে মারতে পারে না। এজন্য সে সিদ্ধান্ত নেয় মেঘানকে ওই ক্যাম্প পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর সে তার থেকে দূরে চলে যাবে। পরের দিন সকাল হলে তারা নিজেদের গন্তব্যের দিক এগিয়ে যেতে শুরু করে। একটা শান্ত জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, যাতে কোনো জম্বি তাদের উপরে আক্রমণ করতে না পারে। এদিকে ডেভিড যে আক্রান্ত সেটা কেউ জানতো না। এরপর তারা একটু সামনে এগিয়ে গেলে ডেভিডকে একা পেয়ে জ্যাক ধরে ফেলে। জ্যাক তাকে দেখে বুঝতে পারে সে ধীরে ধীরে জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু ডেভিড তাকে বলে সে কারো কোনো ক্ষতি করবে না। সে শুধুমাত্র নিজের স্ত্রীকে সেই ক্যাম্প পর্যন্ত পৌঁছে দিতে চায়। এটা শুনে জ্যাক ভাবে তাকে একটা সুযোগ দেবে। তারপর তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝখানে একটা বাড়ি দেখতে পায়। সেখানে আলো দেখে তারা বুঝতে পারে হয়তো এখানে কেউ আছে। জ্যাক প্রথমে নিজে যায় এবং এটা নিশ্চিত হওয়ার জন্য যে ওখানে কেউ আছে কিনা, কিন্তু মেঘানের এই অবস্থা দেখে অ্যাবিগেলও ঝুঁকি নিয়ে এগিয়ে যায় আর বাড়ির সামনে গিয়ে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে। অ্যাবিগেল বলে, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না, শুধুমাত্র একটি রাত থেকে চলে যাব, কারণ আমাদের সঙ্গে একজন গর্ভবতী মহিলা আছে। এটা শুনে নিউটন নামের এক ব্যক্তি একটা বন্দুক তাক করে বাইরে বের হয়ে আসে আর তাদের চারজনকে বলে, আমি তোমাদেরকে আশ্রয় দিতে পারি, কিন্তু তোমাদের অস্ত্রগুলো সব বাইরে ফেলে আসতে হবে। এরপরে নিউটন নিজের ঘটনা বলতে শুরু করে। নিউটন বলে সে একজন বিজ্ঞানী, তাই তার বাসায় এত বছর ধরে বিদ্যুৎ সরবরাহ ছিল। এখানে সে তাদের সবাইকে ভালো ভালো খাবার উপহার দেয়, যেটা দেখে তারা সবাই খুব অবাক হয়ে যায়, কারণ এত ভালো ভালো খাবার তারা লাস্ট কবে খেয়েছে তা মনে নেই। এমনকি খাবার দাবার খাওয়ার পর নিউটন তাদেরকে বিদেশি পানীয় পান করায়। নিউটন আরও জানায় কিভাবে নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে এত কিছু আবিষ্কার করেছে, আর সেই ভাইরাস ছড়িয়ে পড়ার আগে থেকে সে এখানে বসবাস শুরু করেছে। নিউটন এখানে বলে মানুষ নিজেদের স্বার্থের জন্য পৃথিবীকে ব্যবহার করেছে, প্রকৃতি এখন তার প্রতিশোধ নেওয়া শুরু করেছে। নিউটনের মতে জম্বি হলো মানুষের উন্নত সংস্করণ, যাকে প্রকৃতি নিজেই তৈরি করেছে, আর এরা শুধুমাত্র খাওয়ার জন্যই বেঁচে থাকে, উন্নতি করার জন্য নয়। এটা শুনে তারা সবাই অবাক হয়ে যায় আর ভাবে এই খারাপ পরিস্থিতিতে এই মানুষটা কিভাবে এত ভালো বলতে পারে। কিন্তু তাদের শুধুমাত্র একটা দিন এখানে থাকতে হবে, এর জন্য তারা সবকিছু মেনে নিচ্ছিল। এরপর ডেভিড অজুহাত দেখিয়ে ওয়াশরুমে চলে যায়, কারণ এতক্ষণে সেই ভাইরাস তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। একটু পরে সে বেরিয়ে আসে আর দেখতে পায় তার বাকি সঙ্গীরা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার সামনে নিউটন তাকে বলে, আমি এখন তোমাদের উপরে একটা এক্সপেরিমেন্ট করব। সে নিজের হাতে একটা ডিভাইস পরেছিল, যেটা দিয়ে সে জম্বি আক্রান্তদের নিয়ন্ত্রণ করতে পারত। আর ডেভিড যেহেতু অলরেডি আক্রান্ত হয়ে আছে, তাই সে হার মেনে নেয়। আসলে নিউটন যে জিনিস আবিষ্কার করেছে এটা দিয়ে এখন জম্বি নিয়ন্ত্রণ করতে পারবে, আর সে হয়ে যেতে পারে পুরো পৃথিবীর বাদশা। এরপর নিউটন তাদের চারজনকে বেসমেন্টে নিয়ে যায়। তাদের জ্ঞান ফিরিলে দেখতে পায় তাদের হাত পা বাঁধা অবস্থায় রয়েছে। তখন নিউটন বলতে থাকে, যখন তার স্ত্রী প্রথম ভাইরাসে আক্রান্ত হয়েছিল তখন থেকে তার বাসায় যত মানুষ আসতো তাদেরকে ধরে বন্দি করে রাখত আর নিজের স্ত্রীকে খেতে দিত, যাতে করে তার স্ত্রী জীবিত থাকে। আর তার উপরে এক্সপেরিমেন্ট করে এই ডিভাইসটি তৈরি করা হয়েছে, যার মাধ্যমে সে সকল জম্বিদের নিয়ন্ত্রণ করতে পারবে, আর সেটা দিয়ে সে একসময় পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করবে। এরপরে মেঘান জানতে পারে তার স্বামী ডেভিড অলরেডি আক্রান্ত হয়ে গিয়েছে। এদিকে নিউটন তার স্ত্রীকে বন্দিদশা থেকে মুক্তি করে দেয় আর ওই ডিভাইসের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, যাতে করে সে ওই চারজনের কাছে গিয়ে তাদেরকে কামড়ানো শুরু করে। এদিকে জ্যাক এবং অ্যাবিগেল ছিল প্রশিক্ষণপ্রাপ্ত ফাইটার, এতে করে তার স্ত্রী তাদের উপর হামলা করতে আসলে পারে না। এদিকে ডেভিড নিজেকে ছাড়িয়ে নিউটনের স্ত্রীকে মেরে তার সঙ্গীদের মুক্ত করে দেয়। এরপর জ্যাক রেগে নিউটনকে মারতে চলে আসে, কিন্তু নিউটন ইতিমধ্যে পালিয়ে গেছে। এর জন্য তারাও নিজেদের জিনিসপত্র নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তাদের ভাগ্য ভালো ছিল, ওখানে তারা একটা গাড়িও পেয়ে যায়। এরপর গাড়িতে চেপে তারা পরবর্তী গন্তব্যের দিক এগিয়ে যেতে শুরু করে, কিন্তু রাতের বেলায় অনেক জম্বি তাদের গাড়িতে হামলা করে বসে। কিছুদূর যাওয়ার পর জম্বির হাত থেকে রক্ষা পায়, কিন্তু একটা জায়গায় সে গাড়িটি খারাপ হয়ে যায়। এরপর তারা বাইরে বেরিয়ে আসে, আর তখন জম্বিগুলো তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে। এখানে ডেভিডের মনে হয় গুলি চালিয়েও তাদেরকে থামানো যাবে না, এজন্য ডেভিড তাদেরকে বলে সেখান থেকে চলে যেতে। সে একাই জম্বিদের সঙ্গে লড়াই করবে, কারণ একসময় তাকেও জম্বিতে পরিণত হতেই হবে। এক পর্যায়ে ডেভিড মারাও যায়। এদিকে বহু কষ্টে অবশেষে তারা সেই বুট ক্যাম্পে পৌঁছে যায়। জ্যাক সাহায্য পাওয়ার জন্য চিৎকার করতে শুরু করে, কারণ তাদের পেছনে অসংখ্য জম্বি আসতেই ছিল। তখনই বোট ক্যাম্পের সৈনিকরা জম্বিদের উপরে হামলা করতে শুরু করে। খুব শীঘ্রই একটা বোট তাদের কাছে চলে আসে। অবশেষে তারা সেই বোট ক্যাম্পে পৌঁছে যায়। বেঁচে যাওয়া মানুষগুলো এই জাহাজে থাকতো, আর তখন মেঘানের ডেলিভারি খুব ভালোভাবেই হয়। অন্যদিকে বিজ্ঞানী নিউটনকে দেখা যায় যে আশেপাশে মরে থাকা জম্বিদের দেখে খুব রাগান্বিত হচ্ছিল। তারা যে তার স্ত্রীকে মেরেছে এমনটাই নয়, বরং সব জম্বিদেরকেও মেরেছে, যাদের সাহায্যে এই পুরো পৃথিবী সে কন্ট্রোল করতে চেয়েছিল। যাই হোক, এরপরেও যে জম্বিরা বেঁচে ছিল তাদেরকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, যাতে তাদেরকে নিজের সঙ্গে নিয়ে জ্যাকের উপরে আক্রমণ করতে পারে। অন্যদিকে জ্যাক সেই ক্যাম্পের লিডারকে ধন্যবাদ জানায়,
কারণ তাদের আশ্রয় দেওয়ার জন্য রাজি হয়েছিল। তখন জ্যাক এবিগেলকে বলে, এখন আমাদের মিশন সম্পন্ন হয়েছে, তাই আমরা আগামীকাল এই ক্যাম্প ছেড়ে চলে যাব। কারণ জ্যাক এবিগেলকে কোনো ক্যাম্পে রেখে তাকে দুর্বল বানাতে চাচ্ছিল না। তবে এতে করে অ্যাবিগেল কিছুটা রেগে যায়, কারণ গত 10 বছরে সে জ্যাক ছাড়া আর কারো সঙ্গ পায়নি। ইতিমধ্যে তাদের ভিতরে ছোটোখাটো একটা ঝগড়া লেগে যায়। তখন এক মহিলা এসে জানায় যে মেগান একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু তার শারীরিক অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে, যে কোনো সময় মারা যেতে পারে। এসব শুনে জ্যাক মেগানের সঙ্গে একাই দেখা করতে চলে যায়। মেগান খুব খুশি ছিল যে তার আর ডেভিডের সন্তান পৃথিবীর আলো দেখতে পেরেছে, আর মৃত্যুর আগে সে তার সন্তানের দায়িত্ব জ্যাকের কাছে দিয়ে যায়। এদিকে বোটের অন্যদের সঙ্গে এবিগেলের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর একটা ছেলে তাকে বোটের এমার্জেন্সি পথ দেখায়, যাতে করে যদি কখনো বোটে জম্বিদের আক্রমণ ঘটে তখন এই ইমার্জেন্সি পথ থেকে বেরিয়ে যেতে পারবে। অন্যদিকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে নিউটন তার ডিভাইসের সাহায্যে সকল জম্বিদের সাথে করে নিয়ে বোটের কাছে হাজির হয়, আর তার আদেশ অনুযায়ী জম্বিরা বোটের সবাইকে কামড়াতে শুরু করে। এদিকে এবিগেল আর জ্যাক মিলে বোটের সবাইকে বাইরে বের হতে সাহায্য করে। এক পর্যায়ে নিউটন এবিগেলকে একটা ঘুষি মারে, আর জম্বিদের আদেশ দেয় জ্যাককে অ্যাটাক করার জন্য। তখন জ্যাক নিচে পড়ে যায়, আর আহত হওয়া সত্ত্বেও জম্বিকে মেরে ফেলে। ততক্ষণে নিউটনও সেখানে আহত জ্যাককে মারতে চলে আসে, আর সে জ্যাকের উপরে হামলা করতে শুরু করে, কারণ জ্যাক তার স্ত্রীকে মেরেছে। এখানে জ্যাকের পরিকল্পনা একটু আলাদা ছিল। সে সুযোগ বুঝে নিউটনের ডিভাইসটি নষ্ট করে দেয়। কয়েকবার আঘাত করার পর অবশেষে ডিভাইসটি নষ্ট হয়ে যায়। তখনই সেই সব জম্বিরা নিউটনের উপর আক্রমণ করতে শুরু করে এবং তাকে মেরে ফেলে। অন্যদিকে অ্যাবিগেলের সাহায্যে জ্যাক নিরাপদভাবে উপরে উঠে আসে। তারা ওখান থেকে পালানোর সময় অ্যাবিগেল একটা জম্বির হাতে নিজের নামে খোদাই করা একটা ব্রেসলেট দেখতে পায়। তখন এবিগেল পরে থাকা সেই ছবিটি দেখে বুঝতে পারে যে এটা তো তার আসল বাবা ছিল, যে 10 বছর আগে এই ভাইরাসের শুরুকালে প্লেনে উপস্থিত ছিল। এত বছর পর সে তার বাবাকে দেখতে পেল। এরপর তাড়াতাড়ি করে তারা বাংকার থেকে বাইরে বেরিয়ে যায়, আর তখনই জাহাজে একটা ব্লাস্ট হয়, আর জাহাজটি ধ্বংস হয়ে যায়। আর তখনই এবিগেলের আসল বাবা জ্যাকের পিছু পড়ে নেয়। সে জ্যাকের উপরে আক্রমণ করেই যাচ্ছিল। এদিকে এবিগেলের হাতে বন্দুক ছিল, আর তার সামনে জ্যাক এবং তার আসল বাবা ছিল, যে তাকে কামড়াতেই বসছিল। তখন এবিগেল আর কিছু না ভেবে জ্যাককে বাঁচাতে তার বাবাকে গুলি করে বসে, ঠিক যেমনটা 10 বছর আগে জ্যাককে তার স্ত্রীকে গুলি করতে হয়েছিল। এরপর তারা সেখান থেকে চলে যায়, আর এই দৃশ্যের মাধ্যমে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা একটু বড় ছিল জানি, তবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এমন বড় গল্প নিয়ে আমি হাজির হব। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন।